ডক্টর মাসুদ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, এটা নিয়ে আপনার উদ্বিগ্ন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত আপনারা এটা নিয়েও ভেবেছেন। আমি একটি তথ্য আপনার কাছে তুলে ধরি। আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। একটি ইন্টারভিউ এনডিটিভিতে তুলসী গাভার্ড, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান, তিনি এই কথাটি বলেছেন এবং তিনি সেখানে আরও উল্লেখ করেছেন যে বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘুর হত্যাকাণ্ড ছাড়াও তিনি এই যে ধর্মীয়দের এক্সট্রিমিস্টদের যে উত্থান হচ্ছে সেই বিষয়টিকে কেন্দ্র করে উনি বাংলাদেশের কথা বলেছেন, যে সেখানে বাংলাদেশ নিয়ে তারা চিন্তিত এবং বাংলাদেশের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে তারা মাত্র আলোচনা শুরু করেছেন, এরকম একটি তথ্য তিনি দিয়েছেন। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাইছি সেটা হচ্ছে যে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোকে আপনি কি মনে করেন যে এটা আসলে তারা যে বয়ানটা, ভারত যে বয়ানটা দাঁড় করাতে চাইছে সেই বয়ানটাকে দাঁড় করানোর পক্ষে চলে যাচ্ছে? যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, যে একজন নারীকে ওড়না পরা নিয়ে হেনস্থা যিনি করলেন, তাকে হাইকোর্টে ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হলো। এবং ধরেন আপনার যারা রোজা রাখছে তাদেরকে, একজন মুরব্বীকেও আমরা দেখলাম, কয়েকটি ঘটনা ঘটেছে, তাদের মুরব্বীকে কান ধরে ওপেনলি উঠবোস করানো হলো যে তিনি কেন রোজা রেখেছেন। তো এই বিষয়টায় আমি আপনার মন্তব্য জানতে চাই। আর পাশাপাশি আরেকটি প্রশ্নও করতে চাই, সেটা হলো আপনাদের আমির তিনি বলেছেন রমজান মাসে রেস্টুরেন্টগুলো বন্ধ রাখতে, কিন্তু এই দেশে যেমন ধর্মপ্রাণ মুসলমান বাস করে, তেমন অবিশ্বাসী মানুষও তো বাস করেন, তেমনি ভিন্ন ধর্মাবলম্বী মানুষও বাস করেন, আবার অসুস্থ মানুষও আছেন। তো সেই জায়গা থেকে আপনারা এই যে একটা কথা বললেন, এক ধরনের একটা মেসেজ দিলেন, দাওয়াত দিলেন বা আদেশ দিলেন, সেটাকে আপনি কতটুকু, আপনার গণতন্ত্রের সাথে এটা অনেক পরিপন্থী, আপনার ব্যাখ্যাটা যদি আমাকে জানান। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো ইস্যু তুলেছেন আপনি। একটা হচ্ছে যে আহ, কোন দেশ আমাদেরকে নিয়ে কি বললো, এটার উপরে ভিত্তি করে বাংলাদেশ তার কোনো সিদ্ধান্তে পরিবর্তন সংযোজন বিয়োজন করবে, এটা আমার কাছে মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সে তার নিজস্ব পলিসি মেনটেন করবে এবং তার ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে এখানকার সরকার পরিচালিত হবে। সেই জায়গায় দুটো জিনিস সামনে রাখা দরকার। একটা হচ্ছে আমাদের দেশে জঙ্গি ইস্যুটা সব সময় একটা রাষ্ট্র পার্শ্ববর্তী জায়গা থেকে তৈরি করা হয় এদেশের উপরে আধিপত্য বিস্তার করার জন্য। এটা একেবারেই অমূলক একটা ব্যাপার। আমাদের দেশে বরং যে দেশ এই প্রশ্নটা তোলে সেই দেশে এর চেয়ে অনেকাংশে, যেখানে মসজিদ ভেঙে দেওয়া হয়, কথায় কথায় মুসলমানদেরকে হত্যা করা হয়, গরুর গোশত খাওয়ার অপরাধ দেখিয়ে তাদেরকে জবাই করে ফেলা হচ্ছে, এই কোশ্চেন গুলো তো তারা তাদের নিজের আয়নায় তাদের চেহারাটা দেখা উচিত। যে এটা আমি জঙ্গিবাদ, আমি আপনার তুলসী গাবার্ড কিন্তু না না, ওটা ওটা যুক্তরাষ্ট্রের ওটা গোয়েন্দা ওটা ওটা প্রধান তো আমি আগে বলেছি, ছিল, ওটা আমি আপনি আগে যদি বলেছি। আমার আপনি পরে যেটা মানে জঙ্গি আপনি রাষ্ট্র তাহলে বলতে বলেছেন, এরকম কোনো কিছুই বাংলাদেশে এখন হচ্ছে না। এগুলো কোথাও কোথাও থেকে কিছু ইস্যু তৈরি করা হচ্ছে। আপনি দেখেন যে মুরব্বী এটা করেছেন, সাথে সাথে এটার ব্যাপারে কিন্তু সেখানে এটার দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তার ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট জায়গা থেকে। এরপরে আমাদের কিন্তু এক এখন এখন কথা হচ্ছে যে আপনারা তো বললেন যে একটু শেষ রেস্টুরেন্ট করি যে বন্ধ। একটা একটা বোনের ব্যাপারে যেটা হয়েছে, সে ব্যাপারেও কিন্তু সামগ্রিকভাবে আমরা কথা বলেছি যে মানে প্রত্যেকের তার যার যার জায়গায়। এটা তো কোনো ইসলামী রাষ্ট্রের বিধান কার্যকরের পর্যায়ে নাই যে আপনি কাউকে চাইলে তার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন, আপনি তাকে মোটিভেট করতে পারবেন। সেই মোটিভেটের জায়গাটারও তো একটা সীমা নির্ধারণ করা আছে। সুতরাং সেই জায়গায় কাউকে ফুলের মালা দেওয়া, কাউকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে শাসন করা অথবা কোনো জিনিস তাকে মনে করিয়ে দেওয়া, এই দায়িত্ব তো কোনো একজন ব্যক্তি নিতে পারেন, কিন্তু সেটারও তো একটা সীমা রেখা আছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ খুবই ডক্টর মাসুদ, আমি একটা অসাম্প্রদায়িক এবং বিরতির পর বাংলাদেশের মানুষ ফিরে শান্ত আসছি। মেজাজে চলালোক। সেই বাংলাদেশের মানুষ নিয়ে কেউ নাটক করুক, বাংলাদেশের মানুষ এটা নিয়ে আপনি কেউ চান না। নতুন আচ্ছা, করে বিরতির করুক, পর এটা ফিরে এসে হবে আমি না। একটি ছোট্ট প্রশ্ন, আমি আপনাকে সম্পর্কে একটা প্রশ্ন আমার আছে, সেটা আমি আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনাটি যখন ঘটে থানায়, তখন আপনাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির সভাপতিকে ওসি ফোন করে ওখানে নিয়ে গিয়েছিলেন। তো ওই ঘটনাটায় আপনাদের ছাত্র শিবিরের সংগঠনের আপনার একজন কর্মীকে কেন বা একজন নেতাকে কেন থানায় যেতে হলো বা তাকে ডাকা হলো, এই এই বিষয়টাকে আপনি জানেন বা আপনার কাছে ব্যাখ্যা কি এটা? না, এই বিষয়ে ব্যাখ্যা
তৎকালীন শিবিরের সভাপতি, এখন শিবির তৎকালীন সেক্রেটারি ছিল আগে, এখন শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সে খুব পরিষ্কার করে এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে। এই জন্য আমার মনে হয় যে এই বিষয়ে আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে একটু করি ছোট না। করে যদি আপনি আমাদের দর্শকের জন্য আরেকবার বলেন। সে সে পরিষ্কার বলেছে যে থানার ওসির পক্ষ থেকে তাকে ফোন করা হয়েছে এবং সে ওখানে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে একজন নাগরিক হিসাবে প্রশাসনকে সহযোগিতার দায়িত্ব তো আমাদের আছে, এটা প্রশাসনও বলে, আমরাও বলি যে প্রশাসন জনগণের সহ। প্রশাসন প্রশাসন তাহলে এখন এতই দুর্বল যে প্রশাসন না এই না, এত ধরনের এই কাজে এই মোকাবেলা করার দুর্বলতাটা জন্য খুব সবল শিবিরকে যখন হবে। ইনভাইট করছে। দেখেন আমাদের দেশে কিন্তু এখনো কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আছে। তার মানে কি, পাবলিকের সাথে শাসক গোষ্ঠীর বা পাবলিকের সাথে প্রশাসনের সহযোগিতামূলক আচরণটাকে তো আপনি দুর্বলতা অথবা সবলতার চূড়ান্ত মাপকাঠি বলতে পারেন না। তাহলে এটা একটা এ এটা ধরনের এটা মব একটা মব কমিউনিকেশনের ব্যাপার। ক্রিয়েটেড এটা হলে তাহলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, এই মেসেজটাই তো পাওয়া যায় এখান থেকে। না, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এটা যে কোনো প্রশাসন, সামনে যদি নির্বাচিত কোনো সরকারও আসে, নিশ্চয়ই সেই সরকারও জনগণের সহযোগিতা নিয়েই তো একটা সরকার, জনগণের সহযোগিতা নিয়েই তো প্রশাসন। আপনি এটার অর্থ এটা বলার সুযোগ নেই যে দুর্বলতা অথবা চূড়ান্ত সফলতার পর্যায়ে পৌঁছে গেছে, জনগণের আর কোনো সহযোগিতার দরকার নেই, এটা এটা মিন করে না। এটা বরং আমি মনে করি যে কম্বিনেশনের ব্যাপারে প্রশাসন এবং জনগণ, প্রশাসন এবং ছাত্রের সমন্বিত উদ্যোগে একটা দেশকে তার চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে পারে, সেটার এটা একটা উদাহরণ হতে পারে, আমি এটা এই একটা বিষয়ে ইতিবাচক আমি দিক হতে আমি পারে।